প্রতি রাতে আমার স্ত্রীকে দেখি বিছানা থেকে উঠে যায়। আমি ভাবি হয়তো ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। প্রতি রাতেই 12টার কাছাকাছি দেখি উঠে যায়। আজকে সে কি করে তা দেখতে পেছনে পেছনে গেলাম। তাকে দেখলাম বারান্দায় গিয়ে মোবাইলে কথা বলে। তার মানে অরু কি পরকীয়ায় জড়ালো নাকি? না, এইসব কি ভাবছি? আমাদের ভালোবেসে বিয়ে করে 4 বছরের সংসারে 2 বছরের মেয়েও আছে। অরু এটা করতে পারে না। তার মোবাইলের কথা বলা শুনতে দরজার কাছে কান দিয়ে দাঁড়ালাম। আমি পারবো না আমার স্বামীর থেকে লুকিয়ে এটা করতে। বললাম তো, সে জানলে আমার সমস্যা হবে। আমি কালই লুকিয়ে দেখা করে সব খুলে বলবো। নেকলেন পার্কে এসো, সকাল 10টা বাজে। রাখি সে আবার সজাগ হয়ে যাবে। ওর মোবাইল রাখার আগেই আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। অরুও চুপচাপ করে এসে শুয়ে পড়ল। আমি ভাবছি এই মানুষটা কি করে পরকীয়া করবে। 2 বছর প্রেম করে যখন তার পরিবার রাজি ছিল না, তখনই পালানোর সিদ্ধান্ত নিলাম, আর সেটা করেই দুজনের ঘর বাঁধলাম। 4টা বছর কেটে গেল, তার পরিবার এখনো মেনে নিল না। আমাদের একটা মেয়েও হয়ে গেছে। মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজেদের একটা বাড়ি করলাম, সংসার চাকরি সব নিয়েই ভালোই আছি। যখন চাকরি ছিল না, বাসা ভাড়া করে থাকতে হতো, তখন অরু আমাকে ছেড়ে যায়নি, বরং সব ছেড়ে চলে আসলো। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালে অরুর ডাকেই ঘুম ভাঙল। আমাকে ফ্রেশ হয়ে আসতে বলে টেবিলে নাস্তা দিল। অন্যদিন মেয়েকে নিয়ে অনেক দুষ্টুমি করে নাস্তা করার সময় আজকে চুপচাপ করে নাস্তা সেরে নিলাম। আমি রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অরু আমাকে এসে সাহায্য করতে চাইলে আমি ধমক দিয়ে তাকে পাঠিয়ে দিলাম। আমার উপর কি কিছু নিয়ে রেগে আছো? কিছু নিয়ে রেগে নেই। আমার সামনে থেকে যাও, মাথা এমনি গরম আছে। আমি তোমার স্ত্রী, আমাকে সব বলার অধিকার আছে তোমার। সামনে থেকে যা, তা না হলে। অরু চুপচাপ চলে গেল। আমি অফিসে যাব বলে বের হয়ে গেলাম বাসা থেকে। আমাদের বাসাটা 2 তলায়। এই ফ্ল্যাট আমি নিজেই নিয়েছি। সিঁড়ি দিয়ে নামার সময় আবির সাহেবের সাথে দেখা। আমার উপরের তলায় থাকে, একজন ভালো বন্ধুও বলা যায়। রানা সাহেব এত রেগে আছেন কেন? মনটা ভালো নেই। ভাবির সাথে কিছু নিয়ে ঝগড়া হয়েছে? না, ভালো লাগে না, এমনি। মাঝে মাঝে দেখি ভাবি কি বারান্দায় দাঁড়িয়ে গেটের সামনে একটা লোক আসে, তার দিকে তাকিয়ে থাকতে। কি? একটা ছেলে কি প্রায় দেখি। আপনার আজকে কাজ আছে? না। কেন, কোথায় যাবেন নাকি ঘুরতে? তাহলে চলেন যাই, একটু ডিটেকটিভের মতো কিছু বের করি। বুঝলাম না। দুজনে ঘুরে আসি, সিগারেট খাবো আর আড্ডা দেব। আবির সাহেব আর কিছু না বলেই চলল আমার সাথে। আমি আর আবির সাহেব রাতে প্রায় সময় বসে সিগারেট খাই ছাদে। দুজন বের হয়ে বাসার গলির মাথায় চায়ের দোকানে বসে দুজন চা খেয়ে সিগারেট খাচ্ছি আর কথা বলছি। 9:30 বাজে, তখনই চললাম সিগারেট টানতে টানতে পার্কের দিকে। দুজনে নানান কথা বলতে বলতে চললাম সেদিকে। পার্কের কাছের একটা রাস্তার পাশে গাছের নিচে বসলাম। পার্কের গেট থেকে অনেক দূরে যাতে দেখা যায় অরু আসলে। আবির সাহেবের পেছনে অনেক বড় কাহিনী আছে। তিনি এই ফ্ল্যাটে থাকেন 5 বছর আগে থেকেই। তিনি ছোট একটা ব্যবসা করতেন, প্রায় সময় দেশের বাইরে থাকেন তিনি। আর এই সুযোগে আমি যে ফ্ল্যাটে থাকি সেখানকার এক পরিবারের ছেলের সাথে পরকীয়া করে, আর তার হাত ধরে চলে যায়। আবির সাহেব তারপর থেকে চুপচাপ হয়ে যায়। তার স্ত্রী তখন গর্ভবতী ছিল, সেই সব পরে বলবো। আরো কথা, আমরা দুজন চুপ করে বসে আছি। 10টা বেজে যাওয়ার কিছুক্ষণ পরই দেখি অরু আসছে একা। মেয়েটা নেই তার সাথে। আমার রাগে কি করব বুঝতে পারছি না। অরু সোজা ঢুকে গেল পার্কের ভেতর। আমি আবির সাহেবকে নিয়ে ঢুকে গেলাম। দুজনে চুপচাপ করে হাঁটছি। আবির সাহেব, রানা সাহেব দেখেন ভাবি ওই যে। আচ্ছা, এখান থেকেই দেখি কি করে ও। রানা সাহেব, যার সাথে হেসে হেসে কথা বলছে, এই সেই ছেলে? মানে? প্রায় সময় আমাদের বাসার সামনে দেখি তাকেই। আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম। দুইজনে তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসলাম। আমার কাছে থাকা চাবি দিয়ে ভেতরে ঢুকে দেখি মেয়েটাকে ড্রয়িং রুমে রেখে দরজা দিয়ে রেখে গেছে। একা একা অনেক কান্না করছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে বসে টিভি দেখছি। প্রায় ঘন্টাখানিক পরই আসলো অরু। আমাকে রুমে দেখে সে যেন ভূত দেখল। আজকে অফিস যাওনি? আমি চুপ। বাবুকে রেখে ছাদে গেছিলাম কাপড় রোদে দিতে, তার ভেতরেই চলে এসেছ? আচ্ছা, এদিকে আসো। মেয়েটাকে ঘুমানোর রুমে রেখে আসছি। অরুর কাছে আসলাম। অরু ভয় থরথর করে কাঁপছে। কোমর থেকে বেল্ট খুলে মারতে শুরু করলাম অরুকে। মারতে মারতে যখন জ্ঞান হারালো, সে তখন বন্ধ করলাম মারা। আবির সাহেব কান্না শব্দ শুনে দৌড়ে আসলো। বাসার দরজা খোলা, তাই তিনি সোজা বাসার ভেতরে চলে এসেছে। রানা সাহেব কি করলেন? যদি মরে যায়? মরলে লাশ গুম করে দেবো আর কি। মেয়ে কোথায়? আমার মনে পড়লো মেয়ের কথা। মেয়েকে কোলে করে নিয়ে আসলাম।
আবির সাহেবের কোলে দিয়ে মেয়েকে, অরুকে আমি কোলে করে নিয়ে চললাম হাসপাতাল। আমরা যখনই বাসা থেকে বের হচ্ছি তখনই সেই ছেলেটা গেটের সামনে আসছে। আমরা গাড়ি করে নিয়ে গেলাম সিটি হাসপাতালে। ডাক্তার কারণ জানতে চাইল মারার, আর পুলিশের থেকে অনুমতি নিয়ে চিকিৎসা করবে তারা বলে। আবির সাহেব তার একজন বন্ধু পুলিশ অফিসারকে কল দিল আর ডাক্তারকে দিল মোবাইল। তারপরেই তারা চিকিৎসা দিতে চাইল। 5 ঘন্টা পর অরুর জ্ঞান ফিরলে, আমাকে মাপ করে দাও, আর এমন কিছু করব না। অরু বলে, কিসের মাপ? ওই ছেলে আমাকে ব্ল্যাকমেল করে। মানে কি? আমার গোসল করার সময় কাপড়বিহীন শরীরের ভিডিও আছে তার কাছে। নগ্ন শরীরের ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে। কি? পুরো নগ্ন হওয়ার ভিডিও আছে? আর এই ভিডিও দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। আমি কি করব বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছুই দেখব, টেনশন করার কি আছে। তাহলে তুমি আমায় ক্ষমা করে দিয়েছ? ওইসব বাদ দাও, আমাকে মাফ করো। আমি বিশ্বাস করতে পারিনি তোমাকে, তাই আঘাত করেছি। অরু আর কিছু বলার আগেই আবির সাহেব আমাকে টেনে নিয়ে গেল রুমের বাহিরে। মেয়েটা আবির সাহেবের কোলেই আছে এখন। রানা সাহেব, মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাবিকে আমার সন্দেহ হয়, এত সহজে ছাড়া যাবে না, তা না হলে আমার মতো ফসকাবে। আমি ওই ছেলের ঠিকানা নিয়েই এদিক ওদিক করব, সব সত্য বের করব। টেনশন বেড়ে যাচ্ছে। ভাবিকে ভালো করে জিজ্ঞেস করেন, আর তা না হলে পুলিশের কাছে দেন, সব বের হয়ে যাবে সত্যিটা। মাথা খারাপ হয়ে গেছে নাকি? বউকে পুলিশের কাছে দেব? আর আমার কিছু হলে আপনি তো আছেনই। বন্ধু বলেই বলছি, অরু ভাবিকে ভালো মনে হচ্ছে না, আর আপনার ভালোই চাই আমি, সবসময়ই পাশে থাকবো আমি, আপনি টেনশন করবেন না। আচ্ছা চলি আমরা বাসার দিকে। প্রায় ঘন্টাখানেক পর আমার বাসায় চলে আসলাম। অরু শুয়েই আছে। আমি নাস্তা করতে চা ও বিস্কুট দিলাম অরুকে। নাস্তা করলে তাকে ওষুধ খাইয়ে দিলাম। বিকাল হয়ে গেল প্রায়, অরুও প্রায় সুস্থ। রাতের খাবার খেয়ে বসে আছি, মেয়েটা ঘুমিয়ে আছে। অরু আমার পাশেই বসে টিভি দেখছে। ওই ছেলের বাসার ঠিকানা জানো? কেন? সকালে যাব তার বাসায়, আর তাকে জিজ্ঞেস করেই পুলিশের কাছে দেব। এইসব করার কি দরকার? আমি বুঝিয়ে বলবো তাকে। তার ঠিকানা দাও। অরু ওই ছেলের ঠিকানা দিলে আমি মোবাইলে টাইপ করে রেখে দিয়েছি। সকাল 9টায় যাব অরুকে বলেছি। আমি শুয়ে থাকতে গেলাম। টেনশনে ঘুম হবে না জানি, তাই ঘুমের ওষুধ খেলাম একটা, একদম নর্মাল, যেটা বেশি একটা ঘুম হয় না এমন। সকালে ঘুম থেকে ডেকে দিল অরু। মোবাইলে তাকিয়ে দেখি 7:30 বাজে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, রেডি হয়ে বাসা থেকে 9টার দিকে বের হলাম। বাসা থেকে বের হয়ে নিচে নেমেই দেখি আবির সাহেব দাঁড়িয়ে আছে। এই যে রানা সাহেব, আজ যে অন্য দিনের আগেই বের হয়ে গেলেন, কোথাও যাবেন নাকি? না, সময় মতোই বের হলাম তো, একটু কাজ আছে তাই যেতে হচ্ছে। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিয়েন। বাসার দিকে দেখে রাখেন, টেনশন করতে হবে না, আমি আছি। আবির সাহেবের থেকে বিদায় নিয়ে চললাম সেই ছেলেটার বাসার দিকে। রাস্তার পাশ থেকে একটা সিগারেট নিয়ে টানতে টানতে রিক্সা করে ওই ছেলের বাসায় গেলাম। ভাড়া দিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি 9:30 বাজে। আমি বাসার ভেতরে গেলাম, দেখি দরজা খোলা, আর বাসায় কেউ নেই। টেবিলের উপর একটা ল্যাপটপ আছে। আমি ল্যাপটপ অন করা দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা। একটা পর্ন সাইট চালাতো এই ছেলে, আর ওই সাইটের নাম হলো বাঙালি নারীর হট ভিডিও। আমি একেবারে প্রথম দিকে গেলাম যা ভিডিও আপলোড করেছে। আমি একটা ভিডিও অন করে নিজেকে কি বলবো বুঝতে পারছি না। সবগুলো দেখেও অরুর কোনোটাই পেলাম না। আমি ডিলিট করে দেওয়ার চেষ্টা করলাম, পারিনি। সব সেটিং লক করা। বাসা থেকে বের হলাম, মোবাইলে তাকিয়ে দেখি তখন 10টা বেজে গেছে। আমি বাসা থেকে বের হয়ে রিক্সা করে অফিসে পৌঁছে গেলাম। ওই বাসা থেকে 15 মিনিটেই চলে গেলাম অফিসে। অফিসে যেতে যেতে ভাবছি কি করে এসব হলো। অফিসে গিয়ে কিছুতেই মন বসছে না। অফিস থেকে বের হয়ে চলে আসছি বাসায়। হাঁটছি আর ভাবছি, আমার বোনের ভিডিও কি করে আসলো? তাহলে কি ওর আত্মহত্যার পেছনে ওই ভিডিও দায়ী? কয়েক মাসের কথা, আমি তখন অফিস থেকে ভারতে যেতে হলো 10 দিনের জন্য। অরু একা আর মেয়েকে নিয়ে কি করে থাকবে, তাই গ্রাম থেকে ছোট বোনকে নিয়ে আসলাম। মাকে বললেও সে আসে না শহরে। মাসে মাসে মায়ের জন্য টাকা দিয়ে দিই। ছোট বোনকে রেখে গেলাম। আসার পরের দিনই চলে গেল সে গ্রামে, আর যাওয়ার 2 দিন পরই আত্মহত্যা করে মারা গেছে। আর লিখে গেছে মৃত্যুর জন্য কেউ দায়ী নেই। তাই আমি আর থানা পুলিশ করলাম না। মা এখনো ছোট ভাইকে নিয়ে থাকে গ্রামে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে খেলা করছি, তখনই পুলিশ এসে হাজির আমার বাসার দরজায়। দরজা খুলে দিলাম। রানা সাহেব, আপনাকে মন্টুকে খুনের দায়ে আমাদের সাথে যেতে হবে। মন্টুকে আমি খুন করতে যাব কেন? আপনার বোনের অশ্লীল ছবি বের করায়, আর তাকে খুন করেছেন। আমরা সেই ঘরে একটা পেনড্রাইভ পেয়েছি, সেইটাই আপনার বোনের ছবি আছে।
আমি মোবাইল নিয়ে আবির সাহেবকে কল দিলাম আর বলে দিই পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ আমাকে নিয়ে থানায় চলল। অরুর ভেতর কোনো আগ্রহ দেখলাম না, মনে হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে সে খুশি অনেক। আমাকে থানায় নিয়ে জেলে রাখা হলো। কিছুক্ষণ পরই আবির এসে হাজির। রানা সাহেব, কি হয়েছে আপনার? জানি না, সেই ব্ল্যাকমেলের খুনের জন্য নাকি নিয়ে এসেছে। কতবার বললাম অরুকে এত সোজা ভাববেন না, আর সকালে যখন যাচ্ছে আমাকে নিয়েও গেলে পারতেন। ভুলটা সেখানেই করেছি, সকালে আপনাকে না নিয়ে গিয়ে। এখন বের হওয়ার ব্যবস্থা করেন, অনেক বড় রহস্য লুকিয়ে আছে। মানে? আসলে কয়েক মাস আগে যে বোন আসলো মনে আছে না, সেই বোনও আত্মহত্যা করেছে, কারণ জেনে গেছি। তার কাছে ভিডিও আছে বোনের। কি? আর এই জন্য মেরে দিলেন তাকে? না, আমি যখন বাসায় গেছি গিয়ে ল্যাপটপ দেখেছি, তবে কাউকে দেখিনি। যখন পুলিশ গেছে সেখানে ল্যাপটপ নেই। কোনো না কোনো রহস্য আছেই। চিন্তা করার দরকার নেই, শহরের সবচেয়ে বড় উকিল আমার বন্ধু, তাকে দিয়েই বের করিয়ে নেব। আমি আবির থাকতে কে আটকে রাখবে দেখব। আবির সাহেবের মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। আবির সাহেব চলে গেল থানা থেকে। পরের দিনই আমাকে আদালতে নেওয়া হলো। অরুও চলে এসেছে, আবির সাহেবও। বিচারের কাজ শুরু হলো। এই রানা একজন খুনি, যে নিজের বোনকে যারা আত্মহত্যা করতে বাধ্য করেছে তাকেই মেরে দিয়েছে। রানা কোনো কিছু না ভেবেই বউকে যেভাবে মেরেছে, তাকে এই খুনের বিচার হওয়া দরকার। রানা যে খুন করেছে তা প্রমাণ করবেন, তারপরই মেনে নেব সে খুনি। আচ্ছা, সকাল 8:30 সে বাসা থেকে বের হয়েছে, 9টায় সেই ঘরে পৌঁছে। আর খুন করে ল্যাপটপ নিয়ে বের হয়ে অফিসে যায় 9:45। আমি অফিসে যখন গিয়েছি তখন 10:15 বাজে, 30 মিনিট আগে নয়। আর খুন হয় 9:30 ভেতর। সবকিছু এটাই প্রমাণ করে রানাই খুনি। অফিসে পৌঁছানো সিসিটিভির ফুটেজ দেখেই বোঝা যাচ্ছে কার কথা সত্য। সব মানলাম অফিসে যেতে দেরি হতেই পারে, বাসা থেকে দেরিতে বের হয়েছে, তাহলে এটা প্রমাণ করে দেয় আবির সাহেবকে এনে। আবির সাহেব আসেন। আবির সাহেব আসলো কাঠগড়ায়। সেদিন রানা সাহেব তো 8:30টার দিকে বের হয়ে গেছে, তাই না? জি, এটাও হতে পারে সে অন্য জায়গায় গেছে, তাকে মারতে নয়। যা বলি তা বলেন। তার আগের দিন অরুকে অনেক মেরেছে কিনা ওই ছেলেকে নিয়ে, যা আপনিও দেখে পার্কে দুজন একসাথে। রানার এসব কথা তার স্ত্রী বলেছে আমাকে। আবির আর কিছু বলল না, তাকে যেতে দিয়ে ডেকে আনলো অরুকে, আমার উকিল। অরু আসলো। অরু, আপনার কি পরকীয়া ছিল মন্টুর সাথে? না, কিন্তু ও আমার ভাই ছিল। রানা অযথা সন্দেহ করে, তার বোনের ব্যাপারে কিছুই জানি না। তার মানে আপনি বলতে চান রানাই খুন করেছে? জি, যে সন্দেহ করে আমাকে এমন করে মারতে পারে সে বোনের জন্য খুন করতেই পারে। আমার উকিল নানান প্রশ্ন করেই যাচ্ছে। আমি ভাবছি, আমি বাসা থেকে বের হলাম 9টায়, মোবাইলে টাইম ঠিক ছিল। সবাই বলে বের হয়েছে 8:30টায়, তাহলে আমার মোবাইলের সময়টা পাল্টে দিয়েছে কেউ। এটা অরু করতে পারে না, তাকে আমি অনেক বিশ্বাস করি। নানান কথা বলে অরুকে চলে যেতে বলল। আমার উকিল মামলার জন্য আরো 2 দিন সময় চেয়ে নিল বিচারকের কাছে। আমাকে আটকে রাখা হলো জেলে। পরের দিন জেলে আসলো অরু, হাতে কিছু কাগজ নিয়ে। আবির তখন আমার সাথে দেখা করতে সেখানে উপস্থিত ছিল। এই কাগজগুলোতে স্বাক্ষর করে দাও। কিসের কাগজ? বলে আমি কাগজগুলো হাতে নিলাম। দেখি ডিভোর্সের কাগজ সব। মানে কি? মানে তুমি তো আর বের হতে পারবে না, ফাঁসি হবেই। আর একটা কথা, আমার কোনো ভিডিও ছিল না, মিথ্যে বলেছিলাম। আমার নগ্ন ছবি কোথায় পাবে? রানা, আমি আগেই বলেছি এই মেয়ে ভালো না। তুই পারলে বাঁচা তোর বন্ধুকে, আর এই নে, মেয়েটাকে দেখেই রাখ। আমি সবকিছুর প্রতিশোধ নেব। আগে তো পারলে বের হও, তারপর দেখিস। জেলের ভেতর কিছু নগ্ন ছবি আর ভিডিও দিয়ে যাব আমার, তা দেখেই সারা জীবন কাটাস। আবির বলে, আমি আছি, তোকে বের করবই বন্ধু। আর এই খারাপ মহিলাকে দেখে নেব। আগে বের করি তোকে জেল থেকে। কিছু করতে হবে না, ও আমার বউ, তার মাথা খারাপ আছে। আরে যা যা, তোরা কি করবি ভালো করেই জানি। একজনের বউ চলে যায় আর একজন জেলেই মরবে। আচ্ছা ঠিক আছে, আমরা কি করি দেখাবো তোমায় অরু। এই ডিভোর্স কাগজে স্বাক্ষর করে দে। আমি তোমাকে ডিভোর্স দেব না। আবির আমার কানে কানে বলে, দোস্ত ডিভোর্স দিয়ে দে, এই মহিলাকে রেখে লাভ কি? আমিও আবিরের কথা শুনে ডিভোর্স কাগজে স্বাক্ষর করে দিলাম। ডিভোর্স কাগজে স্বাক্ষর করে সেখানে তারিখটা দিলাম 10 তারিখ। আজ হলো 3 তারিখ। যখন এই কাগজ দিয়ে কিছু করতে যাবে তা 10 তারিখের পর পারবে, এর আগে কোনো কাজেই আসবে না। এদিকে আমিও বের হয়ে যাব জেল থেকে। অরু কাগজ নিয়ে মেয়েটাকে আবিরের কোলে দিয়েই চলে গেল। আবির এখনো আমার সামনেই দাঁড়ানো। আমি কি করে বের হব সেটার জন্য ভাবতে হবে না, কালকেই আদালত থেকে বের করে নেওয়া সব ব্যবস্থা করে দেব। কি করে? আসলে কাল তোকে পাগল প্রমাণ করে বের করে দেব। মানে কি? কি
কি করে? আসলে এই শহরের সবচেয়ে বড় মানসিক ডাক্তার সে আমার বন্ধু। আর ল্যাপটপ নিয়ে যাওয়ার সময় কেউ দেখেনি। পেনড্রাইভে আঙুলের ছাপ নেই। সময়ের প্রতি কোনো কিছু মনে নেই। আদালতে প্রমাণ হলো একটা পাগলের সময় ঠিক নেই। এইসব প্রমাণ দিয়ে বের করে দেব। মানে ডাক্তার আরিয়ান আপনার বন্ধু? এই শহরের সবচেয়ে বড় ডাক্তার? আমাদের মামলা যে লড়ে সে উকিল, ডাক্তার, পুলিশ, আমি সবাই একই কলেজে পড়াশুনো করি। আমাদের বাবার অনেক বড় ব্যবসা ছিল, আর সবার বাবা একসাথেই শহরে ব্যবসা করত। তারা বন্ধু ছিল, সেই সুবাদে আমরাও বন্ধু ছিলাম। যখন বাবা ব্যবসা লস খেয়ে যায় তারপর সবার দূরত্ব সৃষ্টি হয়, আর আমরা কলেজ থেকে বের হয়ে এক একজনের ভার্সিটিতে পড়তে শুরু করি। সবার যোগাযোগ হয়। ডাক্তার আরিয়ান যদি মিথ্যা রিপোর্ট দিয়ে দেয় তাহলে বিচারক এমনিই ছেড়ে দেবে। শহরের সব মামলার রিপোর্ট তৈরি করে। শুধু তুই পাগলামি করবি, আদালতে আর আবোল তাবোল বলবি। দোস্ত, কি বলবো বুঝতে পারছি না। আমার মেয়েটাকে দেখে রাখিস। আচ্ছা, এখন থেকে আপনি তুমি বাদ দিয়ে তুই করে বলিস। আবির মেয়েটাকে নিয়ে চলে গেল জেল থেকে। পরের দিন আমাকে নেওয়া হলো আদালতে। বিচারক বিচারের কাজ শুরু করলো। আজকে রায় শুনিয়ে দেয়। এই রানাই খুন করেছে। বিপক্ষের উকিল বলে, জনাব, তার আগে আমি কিছু দেখাতে চাই। তাহলে কি খুনের ভিডিও দেখাবেন এবার? যে পেনড্রাইভ পাওয়া গেছে ওইটায় আঙুলের ছাপ নেই। এই দেখেন রিপোর্ট। আর রানার সময় নিয়ে কোনো কিছুই মনে থাকে না। সে কি করে খুন করবে? মানে এই নেন সকল রিপোর্ট। আসলে রানা একজন মানসিক রোগী, তাই সেই দিন বউকে মেরেছে। আসলে এইসব খুনের সাথেই জড়িত না। সব ভুয়া, মিথ্যা রিপোর্ট। জনাব, রায় শোনান, বিপক্ষের উকিল বলে। বিচারক ভালো করে সব কাগজ দেখছে। এই রিপোর্ট মিথ্যে হতে পারে না। ডক্টর আরিয়ানের মতো ডাক্তারের রিপোর্ট ভুল নয়। আসলেই রানা মানসিক রোগী। কেউ রানাকে ফাঁসাতেই এইসব করেছে, বিচারক বলেন। কে করবে? যতদিন কাউকে না পাওয়া যায় রানাই খুনি। কে করলো না করলো এইসব নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। রানা নির্দোষ, তাই তাকে এইসব থানা পুলিশ বাদ দিয়ে মুক্ত করে দেওয়া হোক। আমি ভালো করে আদালতে সবাইকে দেখলাম। অরু আর আবির সাহেব নেই আদালতে। রানা এই খুনের সাথে জড়িত না। এমন কোনো প্রমাণ নেই সে খুন করেছে। সন্দেহ করে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। এই খুন একটা রহস্য, তাই রানাকে মুক্তি দেওয়া হলো। সে যেন ভালো ডাক্তার দেখায় সেটা তার পরিবারের দায়িত্ব। মন্টুর খুনের তদন্ত করবে পুলিশ। যদি তা না বের করতে পারে তাহলে এটা 1 সপ্তাহ পর এই খুনের মামলা বন্ধ হয়ে যাবে। আমাকে ছেড়ে দেওয়া হলো। আমার উকিল অনেক খুশি। সবাই চলল সবার মতো। আবির কোথায়? আসেনি যে আদালতে। গতকাল এইসব রিপোর্ট আমাকে দিয়ে চলে গেছে মেয়েকে নিয়ে। তারপর মোবাইলও বন্ধ, আর দেখাও নেই। ও আচ্ছা, আপনার বিল আমি আপনার অ্যাকাউন্টে দিয়ে দেব। আমার কোনো বিল দিতে হবে না। আবিরের বন্ধু মানেই আমার বন্ধু, তাই বন্ধুর থেকে টাকা নেওয়ার প্রশ্নই নেই। তাই কিছুদিনের জন্য বউ নিয়ে দেশের বাহির থেকে ঘুরে আসেন। তার থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আদালত থেকে বের হচ্ছি আর ভাবছি, একজন উকিল সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রমাণ করে দিয়ে মানুষকে বাঁচাতে পারেন। যখন সত্য বললাম কিছুই হয় না, মিথ্যে বলে বের করে দিল। সোজা বাসায় আসলাম। বাসার ভেতর কেউ নেই। আবির সাহেবের বাসায় গেলাম, দেখি দরজায় তালা মারা। মেয়েটা কোথায় জানি? আবির সাহেব কোথায় আবার? মেয়েটাকে কি করলো তারা কে জানে। অনেকবার আবির সাহেবকে কল দিয়েও ফেললাম। না, কি করব বুঝছি না। অরুর বাপের বাড়িতে গিয়ে খোঁজ নিলাম, সেখানেও নেই অরু। ওই বেয়াদব যেখানে খুশি যাক, মেয়েটা তো আমার। তাকে ছাড়া থাকবো কি করে? 2 দিন আবির সাহেব ও মেয়ে, অরু সবাইকে খুঁজেও পেলাম না। মন্টু সম্পর্কে খোঁজ নিতে শুরু করলাম। সে যে এলাকায় থাকে আশেপাশে মানুষকে জানতে চাইলাম। তার কাছের একজন বলে, মন্টু রিপা নামে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ওই রিপার বাসায় খোঁজ নিলাম। সেখানে গিয়ে দরজায় কড়া নাড়তে মাঝবয়সী একজন মহিলা দরজা খোলে। আমি কি রিপার সাথে কথা বলতে পারি? কান্না করে মহিলা বলে, আমার মেয়ে তো কবেই দুনিয়া থেকে চলে গেছে। তার খোঁজ নিয়ে কি করবেন? সে মারা গেল কি করে? আত্মহত্যা করে। কেন মারা গেছে? আমার মেয়ের সাথে মন্টু শারীরিক সম্পর্ক করে ভালোবাসার নাম করে, আর সেই ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। লোকলজ্জার ভয়েই মরে গেছে। আর আমি থানা পুলিশ করলে অরু নামের একজন মহিলা টাকা দিয়ে সব ধামাচাপা দিয়ে দেয়। কি করব সাহেব, গরিব মানুষ আমি। আমার কেউ নেই এ দুনিয়ায়। তাদের বিচার আল্লাহ করবে। আমার আর বোঝার বাকি রইল না, আমি যত ভিডিও দেখেছি তার ভিতর তাহলে রিপা নামের মেয়েটারও ভিডিও আছে। আচ্ছা, এখন আপনি কি করে চলেন? মানুষের বাসায় কাজ করি, কোনো রকমে চলি। পকেট থেকে বের করে 10,000 টাকা দিলাম মহিলাকে। এই নেন কিছু টাকা। ছেলে দিয়েছে মনে করে রেখে দেন। আপনি কে? আপনার জীবন এমন করেছে যারা, তারা আমার জীবনটাও নরক বানিয়ে দিয়েছে। তা আপনার নাম কি? রানা।
আল্লাহ আপনাকে সুখে রাখুক, এটাই কামনা করি। মহিলার চোখের পানি দেখে নিজের চোখেও পানি ধরে রাখতে পারলাম না। সেখান থেকে আসার সময় সোজা চলে গেলাম ব্যাংকে। অ্যাকাউন্টে রাখা 10 লাখের মতো সব টাকা তুলে নিয়ে আসলাম। আসার সময় টাকা নেওয়ার সব কাগজ নিয়ে আসলাম প্রমাণস্বরূপ। আরও 2 দিন থেকে তাদের না পেয়ে সত্যের খোঁজে চললাম গ্রামে। গ্রামে মা আমাকে দেখেই মহা খুশি। ওরু, মেয়ে কই এসব জিজ্ঞেস করে বেশি। আমি পুরো ঘর খুঁজতে শুরু করলাম। ছোট বোনের অনেক শখ ছিল ডায়েরি লেখা। সেই ডায়েরিটা খুঁজে বের করতে শুরু করলাম। পুরাতন বই আর খাতার সাথে ডায়েরিটা পেয়ে গেলাম। আমি ডায়েরি খুলে মারা যাওয়ার একদিন আগের লেখা বের করলাম। তাতে লেখা, দাদা জানি না তুমি আমার ডায়েরির লেখা পাও কিনা। আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে কোনো ইচ্ছে ছিল না। তুমি আমাকে রেখে যাওয়া কয়েকদিন পরই একদিন দুপুরে আমি গোসল করতেছিলাম বাসায়, ভাবি আর আমি। তাই ভাবলাম, ভাবি মানুষ, লজ্জা আর কি আছে। গোসলখানার দরজাটা লক না করেই কোনো রকম লাগিয়ে গোসল করছি। সেই দিন রাতেই দেখলাম ভাবি মোবাইলে আমাকে দুপুরে অর্ধনগ্ন শরীরের ভিডিও দেখালো আমারই। দুষ্টুমি করে ভাবছি, পরের দিন আমি ছাদে গেলে কিছুক্ষণ পরই দেখি বাসায় এসে একটা ছেলের সাথে ভাবি খারাপ কাজ করছে। আমি আসলে ভাবিকে ছেড়ে আমাকে ধরে আর ভাবির সামনেই ধর্ষণ করে। ভাবি দাঁড়িয়ে সেই ভিডিও করে। তোমাকে বললে ইন্টারনেটে সব দিয়ে ফেলবে বলেছে, লজ্জায় বলতে পারিনি। তুমি আসার পর আমি গ্রামে আসলে দেখি আমার ভিডিও দিয়ে দেয়, আর এই জন্যই লজ্জায় ছেড়ে চলে গেলাম এই দুনিয়া। আর ভাবি নাকি কোটিপতি হবে এমন ভিডিও বানিয়ে। এইসব কিছু কতদিন করে জানি না, তবে তুমি আমাকে মাফ করে দিও। আমি খারাপ না, তুমি তোমার বউকে বিশ্বাস করে ঠকলে। লেখাটা পড়ে টপ টপ করে পানি ঝরছে আমার চোখ দিয়ে। আমি কি করব? এদিকে আবির ও মেয়ে ওরু সব উধাও। আজকে হলো 9 তারিখ, মানে ডিভোর্স কাগজে প্রমাণ দেখিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেলবে ওরু। আবির ও মেয়েটা কোথায় সেটা বের করতে হবে। এইসব ভিডিও ও খুনের পেছনে আসলে কে খুনি তা বের করতেই হবে। ওরু কি করে এসবের পেছনে থাকে, আর কার হাত আছে, এইসব ভাবনা আমার মাথার উপর দিয়েই যাচ্ছে। কালই চলে যাব শহরে, আমার মেয়েকে বের করবই, আর আবিরকেও। সে আবার যদি ওরুর সাথে মিলে এসব করে, কিছুই বিশ্বাস করতে পারছি না। পরের দিন সকালেই মায়ের হাতে 5 লাখ টাকা দিয়ে চললাম শহরের দিকে। সারাক্ষণ আবিরের মোবাইলে চেষ্টা করেও তাকে পাই না। শহরে গিয়ে আগে আমার টাকা নেওয়ার কথা বলে অরুণ নামে একটা মামলা করব। যেখানেই থাকুক পুলিশ বের করবেই। শহরে যাওয়ার সময় একটা কল আসলো। রিসিভ করতেই, আপনি রানা সাহেব? জি বলেন। আপনার মেয়ে আমাদের কাছে থানায় আছে, নিয়ে যান। ঠিকানা? চলে আসেন। কল কেটে দিল। আমিও ঠিকানা নোট করে লিখলাম। মেয়েটাকে রাস্তায় ফেলে চলে গেল না তো? মেয়ের কথা বলল। আবির কোথায় বলল না যে? শহরে যেতে যেতে একটা মেসেজও আসলো, তাতে লেখা, মেয়েটাকে এবারের মতো ছেড়ে দিলাম। আমাদের পেছনে লাগলে সবগুলোকে মেরে ফেলবো। মন্টুর খুনের আসামি বানানোর পর বের হতে পারলি বলে ভেবে নিয়েন না আমাদের থেকে বেঁচে যাবেন। আমি কোথায় কি করি সব খবর আছে তাদের কাছে। আমি শহরে ফিরেই সেই থানায় গিয়ে দেখি মেয়েটা তাদের কাছে। আমাকে দেখেই মেয়েটা কান্না শুরু করলো। আমি তাকে কোলে নিয়ে আদর করছি। মেয়েটা মনে হয় অনেক ভয় ছিল। আমার মেয়েকে কে দিয়ে গেল? আর আবির কোথায়? জানি না আমরা কিছুই। ঘন্টা 2 আগে থানার সামনে মেয়েটার গলায় একটা ভিজিটিং কার্ড সুতো দিয়ে ঝুলিয়ে রেখে গেছে, আর ভিজিটিং কার্ডের এক পৃষ্ঠে আপনার অফিসও নাম্বার দেওয়া, অপর পৃষ্ঠে কলম দিয়ে লেখা আপনার সাথে যোগাযোগ করতে। আপনারা কাউকে দেখেননি? কে আসলো, কি করলো? না, তবে গেটের দারোয়ান বলল মোটরসাইকেল দিয়ে আসছে 2 জন, একজন মহিলাও হবে। আপনার কাউকে সন্দেহ হলে মামলা করতে পারেন। এত সুন্দর বাবুটাকে কেউ কষ্ট দেয়? আমার কোনো সন্তান নেই, আমি বুঝি কত কষ্ট। আমার মেয়েকে ও টাকা নিয়ে চলে গেছে 10 লাখ, অপহরণ করেছে মেয়েকে। মনে মনে ভাবছি এটাই সুযোগ অরুকে হাতের নাগালে পাবার। আর আবির কোথায় সব বের করতে পারবো। আজ 10 তারিখ, ডিভোর্সের কাগজ দিয়ে কিছু করতে পারবে। অপহরণ করেছে কে আর কেন সব বলেন। আসলে আমার স্ত্রী অরু, সে আমার থেকে জোর করে ডিভোর্স কাগজে সকালে স্বাক্ষর নিয়েছে, আর তার সাথে একজন পুরুষও ছিল। সে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে স্বাক্ষর নেওয়ার ও ঘরে থাকা 10 লাখ টাকাও নিয়ে যায়। আমি যদি পুলিশকে কল দিই তাই মেয়েকে নিয়ে গেছে, আর দুপুরে নিয়ে গেল এই থানায়। মানে কি একজন মা এমন করতে পারে? যা বলছি সব সত্য। ওই মহিলা পরকীয়ায় জড়িত। আচ্ছা, আপনি একটা ছবি আর নাম, স্থানীয় ঠিকানা দেন, বাকিটা আমি দেখে নেব। আপনি চিন্তা করতে হবে না, তারা শাস্তি ব্যবস্থা আমি করছি। আমি অরুর পুরো ঠিকানা সব দিয়ে মেয়েটাকে কোলে নিয়ে বের হয়ে আসলাম থানা থেকে। মনে মনে বলছি মিথ্যে দিয়ে সব হয়, যেমনটা উকিল করে দেয়। অরুকে শাস্তি দিতে আর খুনিকে বের করতে এই মিথ্যে বললাম। জানি অরু এইসব করেনি, তাকে আমি অনেক বিশ্বাস করি।
বাসার আসার সময় কিছু দুধের প্যাকেট নিয়ে আসলাম, মেয়েটাকে খাওয়াতে হবে। হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসলাম, বাপ বেটি খেয়ে একটু রেস্ট নেব। বাসায় ফিরেই খাবার খেয়ে নিলাম, মেয়েটাকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মেয়েটা ঘুমাচ্ছে। আমি দেখলাম অরুর কিছুই রেখে যায়নি বাসায়, পুরো বাসা উল্টে পাল্টে করে গেছে। আমি ভাবছি কি করা যায়। বিয়ে করব না, আর যাই হোক মেয়েদের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। যদি অরু আমার পুরো বিশ্বাস ভেঙে দেয়, তার সাথে একবার দেখা হলেই হয়। আমি রুমটা পরিপাটি করতে ব্যস্ত হলাম, তখনই মোবাইল বেজে উঠল। মনে হয় অরুকে পাওয়া গেছে। আমি মোবাইল হাতে নিয়ে অবাক হয়ে গেলাম, আসলে আবিরের মোবাইল দিয়ে কল দেওয়া হলো। আগ্রহ নিয়ে রিসিভ করলাম। আপনি কি রানা সাহেব? আপনি কে? আবির কোথায়? আমি ডাক্তার রিফাত। আপনি যতটা তাড়াতাড়ি পারেন সিটি হাসপাতালে আসেন, এখানে এলেই সব জানবেন। কলটা কেটে দিল। মেয়েটা ঘুমাচ্ছে, কি করব? না, মেয়েকে নিয়েই যাই, একা রেখে গেলে কি হয় আবার। নয় ছয় ভেবেই মেয়েকে কোলে নিয়ে ছুটলাম হাসপাতালে। প্রায় আধা ঘন্টা পরেই চলে আসলাম। যে কল দিয়েছে তার নাম ছিল ডাক্তার রিফাত। আমি সেই ডাক্তারের খোঁজ নিলে একজন নার্স আমাকে তার কেবিনে দিয়ে আসলো। আপনি রানা সাহেব? জি। আপনার বন্ধু আবিরই বলল তার মোবাইলে রাখা রানার নাম্বারে কল দিতে। আবির কোথায়? আমার সাথে আসেন। আমাকে নিয়ে একটা রুমে গেল ডাক্তার। আমি সেখানে গিয়ে অবাক, আবির হাসপাতালের বেডে শুয়ে আছে। আমাকে দেখেই উঠে জড়িয়ে ধরল। বন্ধু, মেয়েটাকে নিয়ে গেল আর আটকাতে পারিনি। তুই কি করে আনলি? ওইসব পরে বলছি, আগে বল হাসপাতালে কেন তুই? আমাকে আবির দেখালো পেটের একপাশে ব্যান্ডেজ করা। আমি ভাবছি কি হলো তার। আমি সেই দিন ডাক্তারের থেকে মিথ্যা রিপোর্ট বানিয়ে উকিলের বাসায় যাই। রিপোর্টগুলো সব বুঝিয়ে দিয়ে মেয়েকে কোলে নিয়ে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছি। একটা গাড়ি দিয়ে দুজন লোক আসে, একজন মহিলা আর একজন পুরুষ। যতটা মনে হলো ওরই হবে। আমাকে ছুরি দিয়ে আঘাত করলো আর মেয়েটাকে নিয়ে চলে গেছে। যখন জ্ঞান ফিরলো বুঝলাম কেউ একজন আমাকে এখানে তুলে রেখে গেছে। মোবাইল নষ্ট হয়ে গেছে। আজ 5 থেকে 6 দিন পর একটু সুস্থ হলাম। সিমটা ডাক্তারের মোবাইলে লাগিয়ে কল দিয়ে বলতে বললাম। ওই 5 থেকে 6 দিন কেমন গেছে নিজেও জানি না। তার মানে চাইছে ওরা তোকে শেষ করে দেবে যাতে মামলা না জিততে পারি, আর মেয়েকে এই জন্য নিয়ে গেছে কেউ নেই বলে। যখন শুনলো আমি জেল থেকে বের হয়ে গেছি তখনই ফেরত দিল। এমনই কিছু হবে। বারবার বলেছিলাম মেয়েদের বিশ্বাস করতে নেই, আমরা সব ফল ভোগ করলাম। তার আমাদের জ্বালিয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরছে। একটা দিক পরিষ্কার, খুনের পেছনে অরু ছাড়াও অন্য কারো হাত আছে। আচ্ছা, তোকে আঘাত করার সময় সেই ছেলের মুখ দেখলি? না, দুইজনই মুখ ঢেকে রেখেছে। আচ্ছা, এইসব কথা বাদ দে। এখন যেহেতু সুস্থ, বাসায় চলি দুজন। ডাক্তার আবিরকে বাসায় নিয়ে যেতে বলল। সব বিল দিয়ে দুজন বাসায় ফিরে আসলাম। ভেবেই যাচ্ছি কার সাথে মিলে অরু এইসব করেছে, কেন করেছে, আর কেনই বা এমন হয়ে গেল সে। সব রহস্যর একটাই পথ খোলা, অরুকে পাওয়া। বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেলাম। আবিরও আমার বাসায় ঘুমিয়ে গেল। তার তো আর কেউ নেই, তার বউ চলে গেল অন্যজনের সাথে। তখন বউ নাকি 3 মাসের অন্তঃসত্ত্বা। বউকে পাগলের মতো খুঁজেও পায়নি। যত কিছু হয়েছে মাফ করে দিয়ে বাচ্চার দিকে তাকিয়ে বউকে রাখতে চেয়ে পারেনি। যখন শুনলে অ্যাবর্শন করে ফেলেছে, আর ফিরে আসার জন্য বলেনি। পরকীয়ার ফলে একটা জীবনই শেষ। তাই তো আজ আমার দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো ভোলার চেষ্টা করছে, যাতে তার মতো না হয়। সকালে ঘুম ভাঙল মোবাইলের কলে। কলটা রিসিভ করতেই, রানা সাহেব, অরুকে পাওয়া গেছে। কি? কোথায়? ভোর 4টার ফ্লাইটে ব্যাংকক যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে আটক করেছে কাস্টমস পুলিশ। আমি গতকালই তার ছবি দিয়ে পুলিশের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, আর পুলিশ সবার সাহায্য চাইলাম যেন তাড়াতাড়ি খুঁজে দেয়। পেয়ে গেলাম। আপনি ফ্রেশ হয়ে ঘন্টা 2-3 পর আসেন, এই থানায় আনার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। বিছানা ছেড়ে উঠে বসে আছি, ভাবছি পাসপোর্ট বানাতে হলে মিনিমাম 1 মাস লাগবেই। ভিসার আবেদন সবকিছু কবে করলো? আগে থেকেই আমার থেকে সবকিছু লুকিয়ে প্ল্যানিং করে রেখেছে। একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকলাম, আর ভাবছি কাকে এত ভালোবাসলাম, কার জন্য জীবনটাই শেষ করে দিলাম। এমন কিছু নারীর জন্য কত পুরুষের জীবন শেষ হয়ে যায়। আবির ততক্ষণে উঠে ফ্রেশ হয়ে গেল। সে পুরোপুরি সুস্থ না হলেও বাহির থেকে বোঝার উপায় নেই সে অসুস্থ এমন। মেয়েকে ঘুম থেকে তুলে দুধ গরম করে খাইয়ে দিলাম। ব্যালকনিতে বসলাম 2 বন্ধু। সব বললাম পুলিশ যা বলেছে আবিরকে। আসলে দোস্ত, আমরা নারী পেয়েছি ঠিকই, তবে ভালো নারী পাইনি। ভালোবেসে বিয়ে করেছি, তারপরও এমন। আর কি করব, কপালই খারাপ। এবার তাকে বোঝানো উচিত আমরা কি করতে পারি। মানে সব খুনের শাস্তি দেওয়ার সময় হলো এখন। ওইসব দেখা যাবে পরে। দুইজনই বসে বসে আড্ডা দিতে দিতে সকাল 10টা বেজে গেছে। আস্তে আস্তে রেডি হয়ে বের হলাম থানায় যাব বলে। মেয়েটাকেও নিয়ে গেলাম থানায়। বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা থানায়। আমরা পুলিশ অফিসারের কেবিনে বসে আছি।
তাকে আনা হয়েছে? জেলে আটকে রেখেছি, কালই আদালতে নেওয়া হবে। তার থেকে ল্যাপটপটা পাওয়া গেছে? পাসপোর্ট আর প্রয়োজনীয় কিছু জিনিস ছাড়া কিছুই পেলাম না। সাথে আমরা কথা বলি একটু তার সাথে। হাবিলদার রানা সাহেবকে নিয়ে যান অরুর কাছে। আবিরও আসলো আমার সাথে। হাবিলদার আমাদের নিয়ে গিয়ে অরুর সামনে দাঁড় করালো। আমাদের দেখে হাসছে অরু। আসেন আপনারা, আমিও অপেক্ষা করে আছি। মন্টুকে খুন কেন করলে আর আমাকে কেন ফাঁসালে? আরে বা, আমাদের কাজে বাধা দেবে, আমরা কিছু করলেই দোষ? কি করে ফাঁসালে? আমি জানতাম রানা এমন কিছু করবে, তাই তার মোবাইলের সময় এগিয়ে দিয়েছি। আর মন্টুর কাছ থেকে সে যখন দেখা করে ফিরবে, জায়গায় জায়গায় সিসিটিভির ফুটেজ রানাকে দেখা যাবে। রানা দেখা করার পরই খুন করে দিলাম, যাতে রানার কাটানোর সময় মতো খুন হয়। রানা যখন তার সময়ের কথা বলবে কেউ বিশ্বাস করবে না, কারণ প্রমাণ আছে। আর মন্টুর ওই ল্যাপটপটা না, ওটা আমার। আর পর্ন সাইটের যে ব্যবসা, ওটা আমার টিম আছে, সবাই মিলে চালাই। ভুল করে মন্টুকে দেখে ফেলায় তাকেই মেরে রানাকে জেলে পাঠিয়েছি। আর আবির যেন বের করতে না পারে রানাকে, তাই তাকেও ছুরি দিয়ে আঘাত করেছি। আমার ব্যবসায় এখন অনেক মানুষ আছে। কেন এসব করলে? আমাদের ভালোবাসার সংসার শেষ করলে তুমি অরু। কেন এসব করতে হলো? আমার টাকা চাই, দেশ বিদেশ ঘুরতে চাই। আর এই ফকিরকে বিয়ে করে জীবনটাই শেষ। আমার পার্টনার আছে, মন্টুর সাথে না দেখলে সবকিছু ঠিক থাকতো। আমি চুপি চুপি চলে যেতাম বিদেশ। সবকিছুর মূল তোরা দুটো। আমরা তোকে ছাড়বো না, সব হত্যার বিচার হবে। 10 লাখ টাকার যে মিথ্যা অভিযোগ করলি তার। আর মা মেয়েকে অপহরণ করতে পারে না, তাই আমিও বলবো রানা যে মানসিক রোগী, তার থেকে বাঁচতে টাকা নিয়ে ও মেয়ে নিয়ে গেছে। আর সেই ল্যাপটপ থাকলে আমাকে খুনের আসামি বানাতিস। কোনো প্রমাণ নেই। এই মেয়ের বিচার হবেই, সময়ের অপেক্ষা। আরে যা যা, 10 লাখ টাকা দিয়ে দেব। আমি এখন কোটিপতি, 10 লাখে কি হবে আর? ছেড়ে দেবে আদালত। আমরা পুলিশকে সব বললাম, পুলিশও একই কথা বলে, প্রমাণ ছাড়া কিছু হবে না। আর খুনের মামলাগুলো পুনরায় খুলতে, যারা খুন হলো বা আত্মহত্যা করলো তাদের পরিবারকে দিয়ে মামলা করতে হবে আবার। তাছাড়া এখন আর কোনো উপায় নেই। অরুও তার পার্টনারকে ধরতে। পুলিশের থেকে বিদায় নিয়ে বের হতে যাচ্ছি, তখনই দেখি একজন কোট পরা লোক আসছে। এই হয়তো অরুর অবৈধ পথের পার্টনার। আমি তো তাকে চিনি, সে অরুর ছোট বোন জামাই। মানে অরুর ছোট বোনের জামাইয়ের সাথেও পরকীয়া করে? ছি, কি জানি, হতেও পারে। আচ্ছা দেখি কি করে ভেতরে এসে। সেই লোকটা আমাদের সামনে দাঁড়ালো, তার নাম রাজু। কি দুলাভাই, কেমন আছেন? কাকে বললে? আপনাকেই বলছি রানা সাহেব। কতবার আপনার বাসায় গেলাম, আপনার সাথে দেখাই হয় না। তবে অরু আপার সাথে ভালো করে দেখা হলো, বিছানার উপর। ওইসবের ফল পাবে এখন, টেনশন করার দরকার নেই। 10 লাখ টাকার যে মামলা করেছেন, এই নেন টাকা। আর মামলা তুলে দেন, আমরা উড়ে চলে যাই বিদেশ। তা না হলে আপনাদেরই উপরে পাঠিয়ে দেব। আবির টাকার ব্যাগটা হাতে নিল। মেয়েকেও টাকা নিয়ে থানা থেকে বের হয়ে গেল আবির। আমি রাজুকে নিয়ে ভেতরে গেলাম অফিসারের কাছে। আমার সাথে রাজুকে দেখে পুলিশ, কাকে নিয়ে আসলেন রানা সাহেব? এ হচ্ছে সব খুনের আসামি, ল্যাপটপ এর কাছেই আছে। প্রমাণ ছাড়া কিছুই হয় না। আমি ওর সাথে দেখা করতে এসেছি। ঠিকই বলেছে সে। সোজা থানা থেকে বের হয়ে আবিরের কাছে আসলাম। থানার থেকে একটু দূরে রাস্তার পাশের চায়ের দোকানে বসলাম। চা খাচ্ছি মেয়েকে কোলে নিয়ে। রানা, এই টাকা দিয়ে কি হবে? যে মেয়েগুলো মারা গেছে বা খুন হয়েছে তাদের দেব। আর কালও আদালত রায় দিলে 10 লাখ টাকা পাবো। সবগুলোই অসহায় মানুষগুলোকে দেব। তাদের পাবো কোথায়? আমরা সেই সাইডে গিয়ে ভিডিওগুলো দেখে দেখে আইডি কার্ডের সাথে ফেস স্ক্যানিং করে বের করব। বুঝলাম। তাহলে এখনই আমরা বাসায় গিয়ে মানুষগুলোর পরিচয় বের করতে হবে। বাসায় ফিরে সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। মেয়েটা ঘুমাচ্ছে আর আমরা দুই বন্ধু বসলাম ল্যাপটপ নিয়ে। সব পর্ন সাইডে ঢুকলাম দুইজন। একটা একটা করে ভিডিও দেখছি আর মেয়েগুলোর চেহারা স্ক্রিনশট দিয়ে আলাদা আলাদা করছি, ভালো করে সব ছবি নিয়ে। নির্বাচনে অফিসের সাইডে গেলাম, সেখানের আইডি কার্ডের সাথে মিলাতে চেষ্টা করছি। 10টা মেয়ের আইডির পরিচয় পাওয়া গেছে। সন্ধ্যা নাগাদ আমরা এই সব বের করে চললাম সেই সব মেয়ের ঠিকানায়। শহরে খুঁজে 5 জনের পরিবারকে পেলাম। সবার পরিবারকে জানতে চাইলে বলে কেন হত্যা করেছে কেউ জানে না। এইসব পরিবার নানানভাবে অসহায় হয়ে গেছে। 2 লাখ করে সবাইকে 10 লাখ দিয়ে আসলাম টাকা। প্রমাণ করতে পারলে হয়তো সব খুনের সাজা দিতাম। বাসায় ফিরেই সবাই ক্লান্ত। তোর বোনও মারা গেছে, তুইও পারলে মামলা করে তাদের আটকাতে পারবি। এসব করলে আমার পরিবারের নাম পুরো দেশ হয়ে যাবে। আমার বোনের নামে খারাপ কথা লেখা হবে পত্রিকায়। কি করব আর?
আচ্ছা, রিপা নামের মেয়ের মাকে নিয়ে সকালে আদালতে যাব, আর আমি উকিলকে বলে দিচ্ছি কালকে সরকারের হয়ে, মানে আমাদের পক্ষের হয়ে আমার বন্ধুই লড়বে। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি। অরুকে আমরা মনে হয় খুনি প্রমাণ করতে পারবো না, তাই বলি কি তাকে আমরাই খুন করে দিই। এটা কি বলিস? আমি তাকে ভালোবাসি। এত ভালোবাসা যখন রাজু বলল, দেখলে তুমি অফিসে যাও আর সে আরেক বেডের সাথে সময় কাটায়। ভাগ্যিস আমি দেখিনি, তা না হলে রাজুকে খুন করতাম। থাক, মাথা ঠান্ডা করো, ঘুমাও, রাত হয়ে গেল অনেক। সবাই শুয়ে পড়লাম। রাতে সবাই। আবির সাহেব আজ 2 দিন হলো একটু বেশি মনমরা, কেন জানি মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছে। আমি ভাবছি কালকে কি করে খুনিকে সামনে আনা যায়। কোনো প্রমাণ নেই, সবগুলো মেয়ের জীবন শেষ করে দিল। মেয়েগুলো কত স্বপ্ন হয়তো বুনেছিল, তাদের সব স্বপ্নই রয়ে গেল। ওর জন্য কত কি করলাম, কত ভালো ছিল মেয়েটা, হঠাৎ আমাদের জীবনে কি হলো? সবকিছুর হিসাব মেলাতে চাইলাম, পারছি না। আবির আমার পাশেই আজকে শুয়ে আছে। রাত হয়ে গেল প্রায় 12টার কাছাকাছি। আবির গভীর ঘুমে মগ্ন। হঠাৎ টুং করে শব্দ হলো আবিরের মোবাইলে। আমি যদিও তার মোবাইল কখনো ধরিনি, হাতে নিয়ে দেখি একটা মেসেজ। নাম্বার কিছু দিয়েই সেভ করা নেই, তাতে লেখা, ভাইয়া তুমি বাসায় ফিরে এসো, সবাই তোমাকে অনেক খোঁজ করছে। গত 4টা বছর আমাদের সাথে লুকোচুরি খেলেছ, বাবা সব কিছুর জন্য অনুতপ্ত। তুমি তোমার বাসার ঠিকানা দাও, আমি আসবো, কাউকে বলবো না। বাবু কেমন আছে? মেসেজ পড়ে একেবারে থমকে গেলাম। আবির সাহেবের পরিবার সবাই আছে, আবির সাহেবের বাবু আছে, সবাই জানে। গত 2 বছর আমরা একসাথে আবির সাহেবকে সবসময় চুপচাপ থাকি। আমরা আসার আগেই ভাবি নাকি চলে গেছে, তার পরিবার তাকে দেখে না 4 বছর, অথচ আমাকে বলল তার বাবা মারা গেছে। মায়ের কথা বা পরিবারের কথা কখনো বলেনি। আমিও চুপচাপ ঠিকানা লিখে দিলাম আর বলে দিই যেন আবিরকে না বলে, আমার কাছে সোজা আসতে, আমি তার বন্ধু। মেসেজ করে আবিরের মোবাইল থেকে ডিলিট করে দিলাম যাতে সে না বোঝে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরের পাশে বসলাম, নাস্তা করছি আর কথা বলছি। আবির সাহেব, আপনার পরিবার কোথায়? আমার কেউ নেই, 4 বছর আগে সবাই মারা গেছে গাড়ি দুর্ঘটনায়। আচ্ছা, আপনি এই শহরেই থাকতেন নাকি বাহির থেকে এসেছেন? কি ব্যাপার, আজকে দেখি আমার উপর প্রশ্ন করছো বেশি? এমনি, বলো না। আরে বললাম তো দোস্ত, কেউ নেই দুনিয়ায়, তুই ছাড়া এখন। আচ্ছা ঠিক আছে। মনে মনে ভাবছি কোনো না কোনো রহস্য আছে এর পেছনে। আবির সাহেব আমার জন্য এত কিছু করে, তার পরিবার নিয়ে কেন মিথ্যে বলে? তাকে বেশি প্রশ্ন করলে বোঝা যাবে। দেখি তার বোন আসে কিনা। 10টার কাছাকাছি থানা থেকে বলে দিল যে অরুকে নিয়ে আদালতে যাচ্ছে, আমাদের যেতে তাড়াতাড়ি আদালতে। আবির একটু আগেই বের হয়ে গেছে, রিপার মাকে নিয়ে যাবে আদালতে। আমি নিজেও রেডি হয়ে বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে। আদালতে গিয়ে দেখি আবিরও চলে এসেছে। বিচারক বিচার শুরু করলো। অরু রানার থেকে ডিভোর্স নিয়ে, মেয়েও টাকা নিয়ে গেছে নিজের রক্ষার জন্য। রানা একজন মানসিক রোগী, তাই আদালতে প্রমাণ হলো এই মহিলা শুধু টাকাও অপহরণ না, বরং কয়েকটা খুনও করেছে। সে যুবতী নারীদের দিয়ে পর্ন ভিডিও বানিয়ে ব্যবসা করে। রানা এসব জেনে যাওয়া মন্টুকে খুন করে, যা রানার নামে চালিয়ে দেয়। এই মহিলার মৃত্যুদণ্ড হওয়া উচিত, আর কে কে তার সাথে জড়িত তাদেরও সাজা হওয়া দরকার। জনাব, কোনো প্রমাণ নেই অরু যে খুনি বা কাউকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এটা প্রমাণ করতে রিপার মাকে এনে জিজ্ঞেস করি। বিচারক রিপার মাকে নিয়ে গেল কাঠগড়ায়। আচ্ছা, রিপা মারা গেল কেন? মন্টু ওর সাথে প্রেমের নাটক করে শারীরিক সম্পর্ক করে, আর তা ভিডিও করে নেটে ছেড়ে দেয়। আর এই মহিলা টাকা দিয়ে দেয় সেই মামলা তুলে নিতে বলে, না হয় আমাকেই খুন করবে বলেছিল। আপনার কথার কোনো প্রমাণ আছে যে এতগুলো সত্য? জি না। তাহলে আপনি যান। একে একে যেই 5 জনের পরিবার পেয়েছি সবাইকে নিয়ে জিজ্ঞেস করা হলো। সবাই একই কথা বলে, প্রমাণ নেই, তাই তাদের কথা আদালত মানেনি। শেষ আমাকেই নেওয়া হলো। আচ্ছা রানা সাহেব বলেন, আপনার বোনকে এই মহিলাই মরতে বাধ্য করেছিল? জি না, আমার বোন এমনিই মারা গেছে। একে একে সবার কথা মিথ্যা হয়ে গেল আদালতে। আমি যদিও বলতে পারতাম, তারপরেও বলিনি। জানি এখন এইসব বললে আমার বোনের ছবি দিয়ে সারা দেশে খবর হয়ে যাবে। আমার জানা হয়ে গেছে বিচারের রায় কি। আমি আদালত থেকে বের হয়ে চলে এসেছি। বিচার এখন চলছে। আবিরকে বললাম রায় দিলে যে টাকা দেবে, তা যেন বাকি যে মেয়েগুলোর খবর পাওয়া যায়নি তাদের বের করে দিয়ে আসতে। ল্যাপটপ নিয়ে গিয়েছি যেখানে, সেই মেয়েদের ছবি রাখছি। আবির বিচার শেষ হলে টাকা যা পাবে নির্বাচন অফিসে গিয়ে খুঁজে বের করে দিয়ে আসবে টাকা। আমি বাসায় চলে আসলাম। পারলাম না ভালোবাসার মানুষকে শাস্তি দিতে। চাইলে বোনের প্রমাণটা দিয়ে তাকে ফাঁসি দিতে পারতাম। আমি জানি মানুষ যে কাজে আকাশে উঠতে থাকে সেটাই একদিন তাকে একদিন নিচে নামায়। একবার ভাবি তাকে শাস্তি দেব,
আবার পরে ভাবনা পাল্টে আসে তাকে শাস্তি দেব কি করে, তাকে ভালোবাসি। বাসায় ফিরে অনেকক্ষণ বসে বসে কান্না করলাম। এ মেয়েটার কি হবে, কয়দিন থাকবে ভালো? যাক, আল্লাহ শাস্তি দেবে তাকে। একদিন তাদের প্রমাণ করবে তারা দোষী। আমার বোনের সম্মান বাঁচাতে আজ তাদের বাঁচালাম, একদিন প্রমাণটা থাকবে আমার হাতে। বিকেল 3টে বেজে গেছে, এতক্ষণে হয়তো বিচার শেষ। আবির হয়তো সেই সব মেয়েদের পরিবারকে খুঁজতে গেছে। মেয়েটাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। চায়ের কাপ নিয়ে বসলাম সোফায়। কয়েকবার আবিরকে কল দিলাম, ফোন বন্ধ। হঠাৎ দরজার বেল বেজে উঠল। আমি দরজা খুলে দেখিয়েই রইলাম। একটা মেয়ে এত সুন্দর হতে পারে, যেমন চোখ তেমন চাহনি, এক নিমেষেই প্রেমে পড়ে যাওয়ার মতোই। যদিও প্রেমে পড়তে বাধা বিশ্বাস নিয়ে আমি তার দিক থেকে চোখ ফিরিয়ে, জি বলেন। আমি মাইশা, গতকাল রানা সাহেব যে ঠিকানা দিল, আবিরের বোন আমি। আমতামতো করে বলল, জি আমি রানা, ভেতরে আসো। বাসায় আর কেউ নেই? সমস্যা নেই, নির্ভয়ে আসেন, আমি আপনার ভাইয়ের বন্ধু। মাইশাকে ভেতরে নিয়ে বসালাম। একটু ভয়ের ছাপ দেখছি তার মুখে। দুইজনে মুখোমুখি বসে আছি সোফায়। তাকে বলেছি চিন্তামুক্ত হয়েই বসতে। আচ্ছা, আবির বাসা ছেড়ে এখানে, আর আপনারা কোথায় থাকেন? আমরা সিলেটে থাকি সবাই। বাবার ব্যবসা আছে দেশের বাইরেও দেশে। আবির কি করলো এমন যে বাড়ি ছেড়ে দিয়েছে? ভাইয়া একটা মেয়ের সাথে প্রেম করত, তাকে বিয়ে করতে চেয়েছে। বাবা রাজি হয়নি, তাকে জোর করে বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করায়। তখন বাসর রাতেই বউ রেখে বাড়ি ছেড়ে দেয়। রাগে কষ্টে চলে যায় প্রেমিকার কাছে। প্রেমিকের বাসায় গিয়ে দেখে সে আরেকজনের সাথে কথা বলে, যে কিনা ভাইয়ের বন্ধু ছিল ভালো। ভাইয়া সেই প্রেমিকাকে খুন করে ফেলে রাগের মাথায়। পরে ঢাকায় চলে আসে, বউ নিয়ে যাকে বাবা জোর করে বিয়ে করায়। বিয়ের পরেই কয়েক বছর কেটে যায়। একদিন ভাবি বলে সে মা হবে। তারপর ঢাকায় আমরা সবাই তার ঠিকানায় যাই, আর ভাবির সাথে কথা হয়নি। সেই খুনের দোষে ভাইয়াকে পুলিশ খোঁজে, পায়নি। বাবা টাকা দিয়ে সব লুকিয়ে ফেলে, মানে তাকে বাঁচিয়ে দেয়। যদিও বাড়ি ছাড়ার পর তাকে দেখিনি, আর শুনেছি শুধু, ঢাকায় অনেক খুঁজেও পায়নি। সবসময় কথা হয় আমার সাথে, পরিবারের কারোর সাথে কথা বলেনি আর। তারপর ভাইয়া যতই জিজ্ঞেস করি বলে ঢাকায় আছে। বাবাও রাগ করে ভাইয়ার উপর, কিন্তু গতকালই জানলাম আপনার থেকে ভাইয়া এই চট্টগ্রামেই থাকে। বাকি আর কিছুই জানি না। ভাইয়া কলেজ জীবনেও একজনকে খুন করে, টাকা দিয়ে বাবা বারবার বাঁচায়। যদিও সবগুলো ভাইয়ার বিশ্বাস নিয়ে খেলে মেয়েরা। তাহলে এখানে যে বউ থাকতো সেটাই পরিবার বিয়ে করায়, যে চলে গেছে আরেকজন নিয়ে? মানে তোমার ভাইয়ের কোনো বউ নেই? সে চলে গেছে 3 বছর আগে অন্যজনের সাথে, তোমার বাবার বন্ধুর মেয়ে। ভাইয়া কখনো বলেনি এটা, বলেছে সবাই সুখে আছে। একটা মেয়ে আছে তার, 2 বছর বয়সী। ততক্ষণে আমার মেয়েটা জেগে গেছে। আমি কোলে এনে বসালাম। আরে এটাই তো ভাইয়ের মেয়ে, যার ছবি আমায় দিয়েছে। আমিও আর কিছু বলিনি যে এটা আমার মেয়ে। মাইশা আমার মেয়ে জান্নাতকে কোলে নিয়ে আদর করছে, যেন দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ পেল। আমিও এক মুহূর্তে স্বপ্ন দেখে ফেললাম, যদিও মাইশা আমার বউ হতো তাহলে এইভাবেই আদর করবে মেয়েকে। ভাইয়া কোথায়? সে একটা কাজে এক জায়গায় গেছে, চলে আসবে রাতেই, আমি পাঠিয়েছি। মাইশা মেয়েকে নিজের মতো করে আদর করছে। আমার থেকে জানতে চাইছে দুধ কোথায়, রান্নাঘর কোথায়, মেয়েকে খাওয়ানোর জন্য। তাকে সুন্দর করে যত্ন করছে। আমি অবাক হয়ে তাকিয়েই রইলাম মাইশার দিকে। মেয়েটাকে আমার কোলে দিয়ে মাইশা গেল রাতের খাবার বানাতে। সন্ধে হয়ে গেল, আবিরের মোবাইল এখনো বন্ধ। আমি টিভি অন করে বসলাম। টিভিতে দেখে আমি কি করব বুঝতে পারছি না। হেডলাইন, এটা আবিরের ছবি দিয়ে। বন্ধুর বউ পরকীয়া করে বলে বন্ধু সেই মহিলাকে ছুরি দিয়ে আঘাত করেছে আদালতের ভেতরেই। সেই মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তখনই মাইশা আসলো দুধ গরম করে, আর টিভির দিকে তাকিয়ে, ভাইয়া আবার খুনি হলো? সে কি এমনি রাগী আর স্বভাবে থাকে? চিন্তা করার দরকার নেই, খুন হয়নি, আঘাত করেছিল, বেঁচে গেছে মেয়েটা। মেয়েটা সুস্থ হলেই আবির ছাড়া পাবে, মরে গেলে হয়তো সমস্যা হবে। সপ্তাহখানেক লাগবে বের হতে। আমি তাকিয়ে দেখি টপটপ করে পানি পড়ছে মাইশার চোখ দিয়ে, আর বিড়বিড় করে বলছে, এত বছর ওর ভাইয়ের কাছে আসলাম, অথচ জড়িয়ে ধরতে পারলাম না, দূর থেকেই দেখতে হবে। আমি মাইশাকে সান্ত্বনা দিচ্ছি, সকালেই যাব জেলে, এখন দেখা করার সুযোগ নেই। মাইশার হাসি মুখ রাতেই দেখলাম কেমন চিন্তার ছাপ নিয়ে সময় কাটায়। রাতে খাবার সময় আমি ল্যাপটপ নিয়ে বসলাম। আমার এখন থানা পুলিশ নিয়ে চিন্তা হয় না। এই সব কয়েকদিনে ডাল ভাতের মতো মনে হয়ে গেছে। মাইশা জান্নাতকে নিয়ে আরেকটা রুমে শুয়ে থাকলো। আমি আমার রুমেই বসে ল্যাপটপ টিপছি। আমি কল দিলাম উকিল সাহেবকে। রানা সাহেব, কি খবর? আরে বন্ধু, আমাদের জীবন কেমন তা ভালো করেই জানেন, টেনশন করার দরকার নেই। আবিরকে বের করে দেব বলো? কতদিন লাগবে? অরু সুস্থ হওয়া পর্যন্ত। সে ভালো হলেই আবির বের হয়ে যাবে। কি করলো আদালতে আবির? অরুর নামে আমরা শুধু 10 লাখ টাকার কেসই জিতে গেছি।
বাকি খুনের প্রমাণ করতে পারেনি। যখন রায় দিয়ে অরুকে মুক্তি করে দেয় তখনই আবির মানুষের ভিড়ে ছুরি দিয়ে আঘাত করে অরুকে। অরুর হাতের কাছাকাছি বুকের উপরে ছুরি আঘাত লাগে। বেশি ক্ষতি হয়নি, আর আঘাত করার আগেই পুলিশ আবিরকে ধরে ফেলে। এখন যদিও কেউ অরুকে মেরে ফেলে, আবির জেল খাটাতে হবে বাকি জীবন। দোয়া করেন অরু তাড়াতাড়ি ভালো হয়ে আবিরকে মুক্ত করুক। আচ্ছা ঠিক আছে, আমি সকালে যাব তার সাথে দেখা করতে। কথা বলে মোবাইল রেখে দিলাম। আস্তে আস্তে গেলাম মাইশার রুমে, দেখি এখনো মন খারাপ করে বসে আছে। আমি পুরো বাসার আলো জ্বালিয়ে দিলাম। মাইশা একটু ভয় পেল। পুরো ফ্ল্যাটের ভেতর আমরা দুজন, ওপরের তলাও খালি, মানুষ শুধু নিচের তলায়। আমি মাইশাকে ডাক দিলাম, সেও ভয়ে ভয়ে জবাব দিল। তাকে বললাম চলেন ছাদে গিয়ে বসি। মাইশাও আমার সাথে চলল ছাদে। জান্নাত ঘুমাচ্ছে। আমি ছাদে যাওয়ার সময় সিগারেটের প্যাকেটও নিলাম। ছাদে গিয়েই দুজন বসলাম চাঁদের আলোতে। মাইশা হয়তো এখনো আমার প্রতি বিশ্বাস নেই যে আমি কেমন হতে পারি, ভালো না খারাপ। আমি সিগারেট জ্বালাতেই সে নিষেধ করলো। তার একদমই গন্ধ সহ্য হয় না সিগারেটের, বলল। আমিও সিগারেট ফেলে দিলাম। একটা কবিতা শোনাবো এই চাঁদের আলোয়? আপনি কবিতাও জানেন? থাক, কোনো এক সময় শুনবো। আচ্ছা, আপনার বউ নেই? যাকে মেরে জেলে আছে আবির, সে আমার বউ ছিল। পরকিয়া করলো, আবির সেটা সহ্য করলো না। আমিও কিছু করিনি, অনেক কাহিনী, ওইসব বাদ দিই। আপনার বিয়ে হয়নি? না, এবার অনার্স পাস করেছি। এখন ভাববো বিয়ের কথা। কাউকে তো বিশ্বাস করা যায় না এই যুগে। আপনার মতো কাউকে যে কেউ অনেক ভালোবাসবে। বিশ্বাস করলে ঠকলেও ভালো হয়েছে। দেখা যাক পরে, আগে আমরা বাড়ি ফিরি, তারপর হবে। আমরা দুজন অনেকক্ষণ বসে বসে গল্প করে রাতে ফিরে আসলাম বাসায়। যা যার মতো করে ঘুমিয়ে গেলাম। সকালে আমি ঘুমিয়ে থাকতেই রান্নাঘরের শব্দে ঘুম ভাঙল। আমি উঠে গিয়ে দেখি মায়েশা সকালের নাস্তা বানাচ্ছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। চাকুরিতে আর যাই না, ইচ্ছে নেই আর চাকুরি করার। সব বিক্রি করে চলে যাব গ্রামে, সেখানেই কিছু করব। নাস্তা করে সকাল সকাল হাঁটতে বের হলাম। মেয়েকে কোলে নিয়ে হাঁটছে মায়েশা। বাসা থেকে বের হতেই গলির ভেতর হেঁটে যাওয়া সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। একজন পরিচিত বলেই ফেললো, রানা সাহেব নতুন বিয়েও করে ফেলেছেন? বাহ। মায়েশার দিকে তাকালাম, দেখি লজ্জায় মাটির দিকে তাকিয়ে হাঁটছে। সকাল 10টা পর্যন্ত পার্কে বসে থেকে সবাই গেলাম জেলে। সেখানে মায়েশাকে ও মেয়ে বাইরে রেখে আমি একাই গেলাম। আচ্ছা, কি করলি এটা তুই? আমি যা ভালো মনে করেছি তাই করেছি। আমার বন্ধুর জীবন নষ্ট করে পরকিয়া, তাই এখন নিজের জীবনও বিপদে। সমস্যা নেই, বন্ধুর জন্য এতটুকুই করা যায়। আচ্ছা, অরু ভালো হলেই বিলে ছাড়িয়ে নেব। সপ্তাহখানেক লাগবে হয়তো। আর তোর মেয়ের কি খবর? আসলে মেয়ে কই? বাইরে একজনের কাছে। কার কাছে? তার ফুফুর কাছে। মেয়েটা তোর, তাই তার ফুফুর কাছেই দিয়ে আমি টেনশন মুক্ত। ফুফু মানে মাইশা এসেছে? কি করে, তাকে কে দিল ঠিকানা? আমি। কেন? বললাম বাড়ি যাব কখনো। আর বাদ দে, সারা রাত কান্না করেছে ভাইয়ের জন্য। একটু কথা বল, আগে জেল থেকে বের করি, তারপর বাড়ির কথা ভাববো। 6টা দিন কি করে কেটে গেল নিজেও জানি না। অরু ভালো হয়েই হাসপাতাল থেকেই এয়ারপোর্টে চলে গেছে। রাজুর সাথে চলে গেল দেশের বাইরে। আমাকে একটা মেসেজ করে বলল, তোমরা কিছুই করতে পারোনি, চলে যাচ্ছি দেশের বাইরে। কিছুই করতে পারোনি, প্রমাণ করতে পারোনি অরু অপরাধী। তবে সময় তাও প্রমাণ হবে। আবিরকে বেলে ছাড়িয়ে নিয়ে আসলাম 6 দিন পরে। আদালত তাকে 2 লাখ টাকা জরিমানা বা 3 মাসের জেল দিয়েছে, তাই বেল করালাম। সবাই বাসায় ফিরে আনন্দে আত্মহারা। সন্ধে নাগাদ সবাই সাথে থাকলেও রাতে 2 বন্ধু চলে গেলাম ছাদে সিগারেট খেতে। আসলে রানা, একটা কথা বলাই হয়নি। কি কথা আবির? আমি মন্টুকে খুন করেছি, কেউ জানে না। কি বলিস আবোল তাবোল? দোস্ত, তোকে বাঁচাতে এটা করতে হলো। আমি ভাবছি যদি পরকিয়া হয়, মন্টুকে মেরে দিলে ভাবি ভালো হয়ে যাবে। সেদিন আমি তোর পেছনে গিয়েছি। তুই বের হওয়ার অনেক পরে আমিও গেছি মন্টুর বাসায়। গিয়ে দেখি তার বুকে ছুরি বসানো। সে বেঁচে আছে আর মোবাইল খুঁজে কাজ করছে কাউকে কল দিতে। আমি তার মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করি, তারপর সেই ছুরিটা দিয়ে। আর সেই পেন ড্রাইভ টেবিলের উপর দেখে ভাবলাম তুই রেখে গেছিস কোনো প্রমাণ করতে। আমি সেটার আঙুলের ছাপ মুছে দিই। মন্টুকে মেরে ছুরি নিয়ে আসি। ভাবছি তুই হয়তো তাকে ছুরি দিয়ে আঘাত করলি। যদি জানতাম তুই না, তাহলে মন্টুকে হাসপাতাল থেকে অরুর কাছে সোজা পাঠিয়ে দিতাম। সরি দোস্ত, আমি পারলাম না কিছু করতে। তুই আমার জন্য এত কিছু করলি। কিছুই করিনি। বন্ধুর বিশ্বাসটা রাখলে জীবনটাও দিয়ে দেব। এমন একটা অরু গেল, কিছুই হবে না। এর চেয়ে 1000 গুণ ভালো মেয়ে তোকে আমি এনে দেব। দরকার নেই বিয়ের। আর হ্যাঁ, তোর মেয়েটাই আমার মেয়ে। সবাইকে বলছি, আমার বউ যখন চলে গেছে আর একজন নিয়ে, কেউ জানে না। সবাই জানে প্রথম সন্তান হয়ে মারা গেছে, দুটার বয়স 2 বছর।
আর এটা জন্ম দিতে গিয়ে বউ মারা গেছে। আমি তো মায়েশাকে বলে দিয়েছি সে পরকীয়া করে চলে গেছে। আসলে পরকীয়া করে যখন আমার বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলেছে সে, তখনই তাকে গলাটা কেটে ফেলি সেই প্রেমিকের ঘরে। তার খুনের সাজা সেই প্রেমিক আজও জেলে, পরকীয়ায় শাস্তি পাচ্ছে। তাহলে তুই এসব আগে বললি না কেন? আমি বলতে চাইনি এই জীবনে কত বিশ্বাস করে ঠকেছি, বন্ধুর সুখ দেখতে চেয়েছি শুধু, তাই বলিনি যদি আমাকে নিয়ে টেনশন করিস। আমি আর কিছু বলিনি, চুপচাপ বসে সিগারেট টানছি দুজন। মনে মনে ভাবছি এমন বন্ধু হলে জীবনে কিছুই লাগে না। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা রেডি করে আমাদের ডাক দিল মায়েশা। এই কদিনে মেয়েটা একেবারে নিজের ঘরের মতো করে গুছিয়ে ফেলেছে সব। সবাই বসলাম নাস্তা করতে। দুপুর 12:30টার ফ্লাইটে আমরা সবাই সিলেট যাচ্ছি। টিকিট বুকিং করে দিয়েছি রাতেই। সবার মানে তোরও। আমি কেন যাব? আমি আপনাকে বাড়িতে সবাইকে দেখতে চাই তাই। আর ভাই আর বন্ধু, তাই না যাওয়ার কারণ নেই। আরে চুপ কর মায়েশা, আমি যা বলি তার আনা যাবেই, টেনশন করার দরকার নেই। চাকুরির কি হবে? আরে চাকুরি বাদ দে, 2 টাকার চাকুরি আবার। আমরা ব্যবসা করব 2 বন্ধু মিলে। টাকা আমার যা আছে তা সবাই বসে বসে খেতে পারবো সারা জীবন। বাবার একমাত্র ছেলে আমি, সবই আমার। আমি আর কিচ্ছু বললাম না, নাস্তা করে ব্যাগ গুছিয়ে নিলাম। জান্নাতের কিছু কাপড় নিল মায়েশা। মায়েশাকে আবির বলেছে যে তার বউ যে চলে গেছে তা যেন কাউকে না বলে। সবাই জানে যে মারা গেছে, আর আমি জানি কি হয়েছে। 12:30টার দিকে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রওনা দিলাম সিলেটের দিকে। 30 মিনিটেই চলে এসেছি। এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিয়েছে আবিরের পরিবার। বাসায় যেতেই আবিরের মেয়ে মেনে নেয় সবাই, নানান ফুল উপহার দিয়েই কোলে নিচ্ছে আর আদর করছে। তাদের বাড়িটা একটা রাজপ্রাসাদের মতোই। ঘরের সামগ্রীগুলো অনেক দামি জিনিস দিয়ে ভরা। যা বুঝলাম তাদের কোটি কোটি টাকার আয় আছে। আর আবির কিনা একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে, বাড়ি থেকে দূরে। আমাদের দুপুরের খাবার খেয়ে সবার সাথে পরিচয় হয়ে গেছে। খাবার খেয়ে আমি মায়েশাকে না দেখে মনে মনে খোঁজ করছি। আবিরকে জিজ্ঞেস করলাম, সে বলল মায়েশা তার পাখিদের খাবার দিচ্ছে। আমার মেয়েকে আবিরের মাই কোলে নিয়ে রেখে খাওয়াচ্ছে। মেয়েটা একদিকে ভালো, সবার কাছেই থাকে, কান্না করে না। মায়েশা দাঁড়িয়ে আছে, সব পাখি তার মায়ের কাছে এসে খাবার খাচ্ছে। আমাকে দেখেই ডাক দিল পাখির ঘরের ভেতরে যেতে। আমিও গেলাম, দেখছি পাখিগুলোকে। আমাকে খুঁজছেন নাকি? না। তাহলে এই ভর দুপুরে ছাদে? আসলে আপনাকেই দেখছি, তাই দেখতে এসেছি। জানি তো আপনিও যে আসবেন, তাই তো ছাদে আসার আগে ভাইয়াকে বললাম আমাকে খুঁজলেই যেন ছাদে আসতে বলে। কি করে বুঝলেন কেউ খুঁজবে? যাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, তার মুখ দেখলেই বোঝা যায়। মানে? আপনি কখন যে আমাকে ভালোবেসে ফেলেছেন আপনি নিজেও জানেন না। আমি জানি, কারণ আমিও যে আপনাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস আছে আপনার উপর বেশি। যে মানুষ একটা ফ্ল্যাটে একা পেয়েও সুযোগ নেয় না মেয়ের উপর, তাকে বিশ্বাস করা যায় চোখ বুঝে। যদি নিতাম কি করতেন? খুন করতাম। আর কি, আমার ভাই যদি পারে আমি পারবো না কেন? আমিও বিশ্বাসের দরজা পেয়ে গেছি। কোনো ভুল মানুষকে ভালোবাসিনি মনে হচ্ছে। আচ্ছা, দেখা যাবে। আমি ছাদ থেকে নেমে চলে আসলাম। মায়েশা আমাকে ভালোবাসে ভাবতেই পারছি না। ছাদ থেকে নামার সময় দেখি আবির দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলে, মায়েশাকে পেয়েছিস? আমিও হ্যাঁ সূচক উত্তর নিয়ে আমাকে দেখিয়ে দেওয়া রুমে এসে বিছানায় হেলান দিলাম। ততক্ষণে আবির জান্নাতকে নিয়ে আসলো আমার কাছে। মেয়েকে একটু কোলে নিয়ে আদর করছি, তখনই আবিরের মা এসে বলে, রানা, তুমি মেয়েকে দিয়ে একটু আমাদের বাগান বাড়িটাও ঘুরে আসো। আন্টি, আমি তো চিনি না, আর কার সাথে যাব? মায়েশা বলল সে যাচ্ছে, আর তোমাকে বলতে সেই বলল যাও দেখে আসো। আমিও মায়েশার কথা শুনি যাব বললে রুম থেকে বের হলাম। আবির সামনে এসে, বিশ্বাস নিয়ে খেলিস না কখনো, তা না হলে বন্ধুর ভালোবাসাটা দেখাবো, যেটা দেখাইনি। আমিও কিছু বললাম না, আমি বুঝতেই পারছি আবির কি বুঝাতে চাইল। মায়েশাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে থাকলাম রাস্তার পাশ দিয়ে গ্রামের রাস্তায়। আমি আর মায়েশা যখন যাচ্ছি, মায়েশা আমার হাতটা শক্ত করে ধরে হাঁটছে। বাড়ির ভেতর দুজন ছাড়া আর কেউ নেই। বিকেল শেষ হওয়ার কাছাকাছি। আমি খেয়াল করলাম আমার একটা ছেলে অনেকক্ষণ ফলো করে যাচ্ছে, যদিও বাড়ির বাইরে থেকে। মায়েশা কিছু গাছ আছে, ওগুলো পানি দিল। দুজনে আবার কথা বলতে বলতে বাড়িতে ফিরে আসছি। মায়েশা, তোমায় কেউ নিয়মিত ফলো করে? না, কেন? এমনি। তবে একটা ছেলেকে দেখিয়ে আমি বের হলো অনেক সময় পেছনে পেছনে আসে, কেন জানি না। আবিরকে বলেছো কখনো? ভাইয়া বাড়িতে নেই, কি করে বলি? আর যদি জানতে পারে? আচ্ছা, বুঝতে পারছি। সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরে আসলাম।
রাতে সবাই খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমি আর আবির একসাথে থাকলাম। মেয়েটা আবিরের মায়ের কাছেই থাকে। আমি বলতে গেলে একদম টেনশন মুক্ত। সকালে ঘুম থেকে উঠে দুই বন্ধু হাঁটতে বের হলাম। শীতের সকাল, চারিদিকে অন্ধকারের মতো কুয়াশা। আমরা গল্প করছি আর হাঁটছি। আচ্ছা আবির, কেউ যদি তোর বোনকে বিরক্ত করে কি করবি? কিছু করব কেন বলতো? এমনি বললাম, মনে কর আমি যদি কিছু করি তাহলে আর কি করব? বোন রাজি থাকলে বিয়ে দিয়ে দেব। তুই আমার বন্ধু আর তোকে ভালো করে চিনি আমি, তোর প্রতি বিশ্বাস আছে, খারাপ কিছু করবি না। অন্য কেউ যদি বিরক্ত করে তাহলে দেখবো কে সে। কাউকে এমন দেখেছিস করতে? গতকাল বিকালে দেখলাম একটা ছেলে আমাকে আর মাইশাকে ফলো করে। আচ্ছা, আজকে বিকেলে তুই মাইশাকে নিয়ে বের হোস, আমি দেখবো পেছনে গিয়ে কে বিরক্ত করে। আচ্ছা। দুজন ঘুরে ফিরে বাসায় আসছি 10টার দিকে। এসে নাস্তা করলাম। মাইশার সাথে যদিও বেশি কথা হয়নি, চোখে চোখে অনেক কথা হয়েছে। নাস্তা করে এসে তখন একটা সুন্দর রূপসী মেয়ে আসলো। আমি মাইশাকে ইশারা করে বললাম, কে? মাইশা ওই মেয়েকে বলে, আরে খালাতো বোন এসো। ভাইয়ার কথা শুনে আসলি বুঝি? আমি বুঝি মাইশার খালাতো বোন আর আবিরকে ওই মেয়ে পছন্দ করে। দেখতে খারাপ না। ওই মেয়ে যখন আসলো তখন আবির নেই। মনে মনে ভাবছি আবিরকে এই মেয়ে বিয়ে করিয়ে দিতে হবে। মাইশা তার খালাতো বোনকে এনে আমার সাথে পরিচয় করিয়ে দিল। নাম তার কেয়া। বিকেলে আমি মাইশা কেয়া বের হলাম বাড়ি থেকে। যাচ্ছি বাগান বাড়িতে। আমি আসার আগে বললাম আবিরকে যাচ্ছি, সাথে যাবি নাকি? সে আসেনি। তিনজন কথা বলতে বলতে চলে গেলাম বাড়িতে। তাদের দুই বোনকে কথায় ব্যস্ত রেখে বের হলাম বাহিরে। দেখি দূরে আবির সেই ছেলেটাকে দাঁড় করিয়ে রেখেছে। আমি জানি আবিরের মাথা একটু গরম। দৌড়ে গেলাম কাছে। এই, তুমি কি মাইশাকে ফলো করো? জি ভাইয়া। মানে তুই কি? আবির ছেড়ে দে, বুঝে না ছোট মানুষ। আবির আমার কথা মতো ছেড়ে দিল। সবাই একসাথেই বাসায় ফিরলাম। জান্নাতকে কোলে নিয়ে একটু আদর করছি। দেখি আবিরের মায়ের রুমে আবির যাচ্ছে। আমিও কান পেতে শুনতে চাইলাম কি বলে। মা, মাইশা বড় হলো, বিয়ে দেওয়া দরকার। আগে তোকে বিয়ে করাই তারপর। মা, আমি বিয়ে করতে চাই না। বিশ্বাস করি না কাউকে। কেয়াকে কেমন লাগে? কেন? তোকে বিয়ে করাবো কেয়াকে। আমি যা বলতে এসেছি, মাইশাকে বিয়ে দিতে হবে না? ভালো ছেলে হলে দেব। আমি বলি কি, রানার কাছে দিয়ে দিই, সবাই সাথে থাকবো। রানা অনেক ভালো ছেলে, আমার বন্ধুও, আমি চিনি। আমার বোনের জন্য আমি কি খারাপ ছেলে খুঁজবো? মাইশা কি বলে দেখা যাক তারপর। আগে কেয়াকে বিয়ে কর। আমি বিয়ে করতে চাই না। আবির তার মায়ের রুম থেকে বের হয়ে গেল। আমি বুঝলাম আবির এটাই চায় আমি মাইশাকে বিয়ে করি। এমন বন্ধু পাওয়া যায় এখন? ভাবতে কেমনই লাগে। সন্ধ্যার পর ছাদে গেলাম সবাই, মাইশা, আমি, কেয়া, আবির সবাই। আর মাইশা ছাদের এক কোণায় দাঁড়িয়ে আবির আর কেয়াকে যেন কথা বলতে পারে এমন দূরে দাঁড়িয়ে আছি। তারা হালকা হালকা কথা বলছে। আমি আর মাইশা একপাশে দাঁড়িয়ে কথা বলছি। আবির যেহেতু জানে আমাদের ভেতর আমরা একে অপরকে পছন্দ করি, তাই বন্ধু, তাই টেনশন করে না। মাইশা, তুমি আমায় বিয়ে করবে? ভালোবাসি বিয়ে করতেই। কেন এ কথা? মানে আবিরও চায় বিয়ে হোক তোমার আমার। তোমার মায়ের কাছে বলতে শুনেছি। আর চলো আগে কেয়ার আর আবিরের বিয়ে দিই, সবাই একসাথেই আনন্দে থাকবো। আমার মনে হয় ভাইয়া আপনার কথা ফেলবে না, আপনিই বোঝান। আচ্ছা দেখি, আমাদের তো বিয়ে হবেই ইনশাল্লাহ। বিশ্বাস রাখেন, আমি কখনো বিশ্বাস ভাঙবো না। তুমি পারবে আমি জানি। কিছুক্ষণ পর আর কথা না বলে সবাই চলে আসি। আবিরের বাবা দেশের বাহিরে এখন। রাতে আমরা সবাই যার যার মতো ঘুমোচ্ছি। মাঝরাতে ঘুম ভেঙে দেখি আবির আমার পাশে নেই। আমি ভাবছি কোথায় যাবে, হয়তো ঘুম আসে না, ছাদে হাঁটাহাঁটি করে। সকালে ঘুম ভেঙে আমরা হাঁটতে বের হলাম। আবিরদের যে বাগান বাড়িটার কাছে দেখি পুলিশে মানুষে ভিড়। এদিকে গিয়ে দেখি সেই ছেলেটার রক্তাক্ত লাশ পড়ে আছে। আমার বুঝতে বাকি নেই কে এমন করেছে। আবির ও আমি সোজা বাসায় ফিরে আসলাম। এটা কি করলি? কি করলাম আবার? ছেলেটাকে, যা হবার হয়েছে বাদ দে। নাস্তা করে সবাই যখন যার যার কাজে ব্যস্ত, তখন আবিরের মা আমাকে বলে আমি যেন আবিরকে বলে কেয়াকে বিয়েতে রাজি করাই। আমিও আন্টিকে বুঝিয়ে বললাম যে করেই হোক আবিরকে বিয়ে করাবই। বিকালেই চলে এসেছে আবিরের বাবা। আমাদের দেখে উনি অনেক খুশি। আমি আবিরকে অনেক বোঝালাম কেয়াকে বিয়ে করতে। আমার কথায় শেষ পর্যন্ত রাজি হলো কেয়াকে বিয়ে করতে। আমিও আবিরের মাও বাবার কাছে বললাম যে আবির রাজি। আবিরের মা বাবা আমাকে কাছে ডাক দিয়ে বলল, তুমি নাকি মাইশাকে বিয়ে করতে রাজি? মানে আন্টি, আপনারা যা বলেন। আবিরের বাবা বলে, আবির যদি মনে করে তুমি ভালো, তাহলে আমাদের কোনো কথা নেই। আবিরকে আমরা চিনি, এমন কাউকে সে বিশ্বাস করে না যতটা তোমায় করেছে। রানা, আমরা চাই দুটো বিয়ে একসাথে হয়ে যাক। আমিও তাদের কথায় সায় দিয়ে চলে আসলাম। মনে মনে অনেক খুশি আবিরের পরিবার এত ভালো। যতটা আবির বন্ধুর জন্য করছে তা বলার মতো না। দুদিন পর
আমাদের বিয়ে হয়ে গেল। আমি আবিরকে শপথ করালাম যাতে যত কিছুই হোক কাউকে খুন যেন না করে, সে কোনো ভালো মানুষকে মারে না, জানি। তারপর বিয়ের রাতে মাইশাকে আমি সত্যিটা বললাম যে জান্নাত আমারই মেয়ে। মাইশা বলল যতই হোক আমাদেরই মেয়ে, এতে ভাগাভাগি করার দরকার নেই, সবাই যেহেতু আবিরের জানি সেটাই জানুক, এটাই ভালো। মাইশা এত ভালো মেয়ে বলে বোঝানো যাবে না। আমি চট্টগ্রাম চলে যেতে চাইলাম। আবিরের পরিবার বলে চাকরি করার দরকার নেই, তাদের ব্যবসাগুলো দেখলেই হবে, আবির ও আমি মিলে। আমি চাই না ওদেরগুলো নিজেরা কিছু করি। তাই আবির আর আমি সিদ্ধান্ত নিলাম আমরাই একটা নতুন কিছু শুরু করি। মাইশাকে বলে তার বাবার থেকে 50 লাখ টাকা নিলাম, আবিরও সমান টাকা নিল। দুজনে শুরু করলাম রেস্টুরেন্টের ব্যবসা। সিলেটেই শুরু করলাম, ভালো মানে একটা রেস্টুরেন্ট। কয়েক মাস দেখলাম আমাদের রেস্টুরেন্ট শহরে জনপ্রিয় হয়ে গেছে, লাভ অনেক হয়, যদিও তা মাইশার পরিবারের আয়ের কাছে কিছুই না। আবির আমি এটাতেই তৃপ্তি পাই যে নিজেরা কিছু করি। বছরখানিক পরেই মাইশার কোল জুড়ে আমাদের প্রথম ছেলে সন্তান আসলো। কয়েক মাসের ব্যবধানে কেয়াও মেয়ে সন্তান জন্ম দিল। যেদিন হাসপাতালে কেয়ার মেয়ে হলো, আবির অনেক খুশি দেখলাম, যা বলে বোঝানো যাবে না। আবির সেই দিন বলে আমাদের মেয়ে ছেলেগুলো বড় হলে বিয়ে দিয়ে আমরা বন্ধুরাও বিয়াই হব। আমি হেসেছিলাম অনেক। আমাদের পরিবার ব্যবসা নিয়ে দিন ভালোই কাটছে, পুরো পরিবারে শুধু সুখের ছোঁয়া। গ্রামে ছোট ভাইটাকে একটা ব্যবসা করতে শুরু করে দিলাম, কিছু জমি কিনে মাছের চাষ করা শুরু করে দিলাম ছোট ভাইকে। সে কৃষি নিয়ে পড়াশুনো করেছে, চাকরি করতে আমি মানা করলাম, বললাম গ্রামে যেন কিছু করে দেখতে পারে। 13 থেকে 14 বছর কেটে গেল, কোনো দিক দিয়েই বুঝতেই পারলাম না। আবিরও আমি একে অপরকে এত বিশ্বাস করতাম যে বন্ধুত্বে কখনো ফাটল ধরেনি। মায়েশা কেয়াও যে আমাদের জীবনটাই পাল্টে দেবে ভাবিনি। আবিরকে বললাম বিশ্বাস করে কাউকে ঠকলেও লাভ আছে, ঠকতে ঠকতে একদিন আসল মানুষ মিলে যায়। আবির বলল যদি তোকে বিশ্বাস না করে বিয়েতে রাজি না হতাম, জীবন মানেই বুঝতে পারতাম না। এই কয়টা বছরে আমাদের ব্যবসা সারা দেশে ছড়িয়ে গেছে, বড় বড় শহরগুলো একটা করে হলেও রেস্টুরেন্টে চালু করলাম। মাসিক আয় কোটি টাকার উপরে, সব মিলিয়ে আমরা যেন শখের স্বর্গে জীবন কাটাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বসলাম, জান্নাত দৌড়ে এসে পত্রিকা নিয়ে আমাকে বলছে বাবা দেখো একটা কি কষ্টের খবর পড়ো। জান্নাত আমাকেও আবিরকে বাবাই ডাকে। আমি পত্রিকা হাতে নিলাম, দেখি অরুর মৃত ছবি, লেখা পরকিয়া করে স্বামী ছেড়ে প্রেমিকের হাত ধরে বিদেশ পাড়ি। 14 বছরে প্রেমিক স্ত্রীর মর্যাদা দেয়নি। এই 14 বছর বিদেশে নানান লোকের সাথে শারীরিক সম্পর্ক করতে হলো প্রেমিকের কথায়। টাকা আয় করতো এভাবেই, স্ত্রীর মর্যাদা না পেয়ে এত বছর অপেক্ষা করেও। তাই কষ্টে নিজের শরীরেই নিচে আগুন দিয়ে দিল মহিলা। আমি হেসে আবিরকে ডাক দিয়ে পত্রিকা দেখালাম। এবার বিশ্বাস হলো তো? তখন বলেছিলাম না যে যেটা দিয়ে মানুষ আকাশে উড়ে সেটাই তাকে মাটিতে নামায়। অরুর ফল পেয়ে গেছে, যেমনটা সে অন্য মেয়েগুলোকে ব্যবহার করে মরতে বাধ্য করলো। আমি ইমেল চেক করে দেখি অরু একটা ইমেল করে দিয়েছে, তাতে কিছু ভিডিও ও ছবি দেওয়া, আর বলে দিয়েছে রানা এ দিয়ে প্রমাণ দিয়ে সবাই শাস্তি দিও। আমি আবিরকে দেখলাম, সে বলে এইসব বাদ দে, অতীতে যা হয়েছে ভুলে যা, আমরা যেমন আছি ভালো থাকবো, সবাই সুখেই আছি। আমি সবগুলো ভিডিও ছবি চট্টগ্রামে সেই পুলিশ অফিসারকে পাঠিয়ে দিলাম, বলে দিই যেন রাজু শাস্তি পায়। তিনি বলেছেন আর চিন্তা করার দরকার নেই, এতেই রাজুর ফাঁসি নিশ্চিত। বিদেশ থেকে ধরে এনে কিছুদিন পরই রাজুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন আমরা সবাই ভালো আছি, আবির আর কাউকে খুন করেনি। সবাই এত সুখে আছি বলে বোঝাতে পারবো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বিশ্বাসী হলে সবকিছু হয়, শুধু দরকার বিশ্বাস। আজকের কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।